আমি তোমাদেরকে ক্লাস 10 এর জীবন বিজ্ঞানের সেকেন্ড সাবমেটিভ এক্সামের সাজেশন দিতে চলেছি। তোমরা এতদিন প্রচুর কমেন্ট করে দিয়েছো যে স্যার সাজেশন দিন, প্রচুর মেসেজ করেছো স্যার সাজেশন দিন। তো চলো আজকের ক্লাসে আমরা তোমাদের সেকেন্ড সাবমেটিভের জন্য কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, যেই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নগুলো আলোচনা করে নেব। এই প্রশ্ন আলোচনার আগে তোমাদেরকে কয়েকটা কথা আমি বলতে চাই, যেগুলো এই সাজেশনটা যখন তুমি প্র্যাকটিস করবে তখন একদম প্রচুর কাজে লাগবে। প্রথম কথা, তোমাদের যে এক্সামের যে কোশ্চেন পেপার সেটা তোমাদের স্কুলে স্যারেরাই করবেন, বেশিরভাগ স্কুলেই এটা হবে, ঠিক আছে? তোমাদের স্কুলের স্যারেরাই করবেন। তো তোমাদের স্কুলের স্যার যদি কোনো সাজেশন দিয়ে থাকেন সেই সাজেশন তুমি সবার আগে করবে, তারপরে তো এই সাজেশন রয়েছেই। ওকে, এই সাজেশন আমি যখন তোমাদেরকে দেব তখন তোমাকে আমি বলে দেব যে কোন প্রশ্নটা কিভাবে আসতে পারে, কারণ এখন প্রশ্ন ঘুরিয়ে আসে, মানে প্রশ্ন একটু সোজা প্রশ্ন সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে। তো একটা প্রশ্ন বিভিন্ন ভাবে আসতে পারে। আমি যখন প্রশ্নগুলো পড়বো তখন তোমাদেরকে আমি বলে দেবো যে এই প্রশ্নটা এইভাবে আসতে পারে, এই প্রশ্নটা এইভাবে আসতে পারে। অতএব তোমাকে ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তবেই তুমি সাজেশনের সব থেকে বেস্ট ফল পাবে। ওকে, আচ্ছা, তো চলো আজকের সাজেশন আলোচনা করে নেই। তার আগে আরো একটা কথা যেটা বলার, সেটা হচ্ছে আমি তোমাদেরকে তোমাদের যে 5 মার্কসের কোশ্চেন এবং 2 মার্কসের কোশ্চেন সেগুলো কোথা থেকে আসে স্যার? 5 মার্কসের কোশ্চেন তো 5 মার্কস হিসাবে আসে না, 2+3 এভাবে আসে, আর এইভাবেই আসে। ওকে, আর 2 মার্কসের কোশ্চেন তো 2 হিসাবে আসে। সেই হিসাবে এখানে 5 মার্কসের সেরকম কোনো কোশ্চেন তোমরা দেখতে পাবে না, কিন্তু তোমাদের 2+3 হিসাবে 5 মার্কস আছে, কিংবা 3+2 এইভাবে আসে। ওকে, তোমরা হয়তো খুঁজে যাবে যে স্যার 5 মার্কসের কোশ্চেন কোথায়, একদমই না, সেটা এখানের মধ্যেই রয়েছে। তো চলো দেখে নেই কি কি প্রশ্ন তোমাদেরকে আমি দিয়েছি। আচ্ছা, সবার প্রথমে যেটা বলার সেটা হচ্ছে তোমাদের এক্সাম হবে কোনটা। বোর্ডের নিয়ম অনুসারে, বোর্ডের নিয়ম অনুযায়ী তোমাদের সেকেন্ড সাবমিটিভ এক্সাম হবে জীবনের প্রবাহমানতা থেকে, জনন থেকে শুরু হবে এবং বৃদ্ধি বিকাশ পর্যন্ত, সেটা তোমরা জানো। নেক্সট হচ্ছে বংশগতির কয়েকটি সাধারণ বংশগতি এবং কয়েকটি সাধারণ জিন গঠিত রোগ, এই দুটো অংশ আমাদের পরীক্ষা হবে। তো এই দুটো থেকে কি কি প্রশ্ন আমাদের ইম্পর্টেন্ট রয়েছে। সবার প্রথমে জীবনের প্রবাহমানতার জনন অংশ থেকে কি কি প্রশ্ন আমরা করব, কোনগুলো গুরুত্বপূর্ণ। প্রথমে আছে জননের গুরুত্ব, এটা অনেক স্কুলে দেয়। দেখো, প্রশ্ন বিভিন্ন ভাবে হয়, অনেক স্কুল একটু কঠিন প্রশ্ন করে, অনেক স্কুল একটু সোজা প্রশ্ন করে, অনেক স্কুল আবার মাঝারি প্রশ্ন করে। তো তোমাকে দেখতে হবে যে তোমার স্কুল কেমন প্রশ্ন করে, সেই হিসাবে তোমাকে পড়াশোনা করতে হবে। আর আমি যখন বলবো, আমি যখন এখানে প্রশ্নগুলো বলবো তখন তোমাকে বলে দেবো যে যাদের একটু কঠিন প্রশ্ন হয় তারা এটা করে দেখো গো, ঠিক আছে? তো সেগুলো তুমি একটু খাতায় লিখে নিও যে এই প্রশ্নটা আমাকে করতেই হবে। ওকে, সম্ভাবনাটা অনেক বেশি থাকে। আচ্ছা, প্রজননের গুরুত্ব লেখো, সবার প্রথম প্রশ্ন আছে। নেক্সট, উপযুক্ত উদাহরণের সাহায্যে অযৌন জননের 5টি পদ্ধতি। এই যে অযৌন জননের 5টি পদ্ধতি আমি দিয়েছি, এইভাবে প্রশ্ন আসবে না যে অযৌন জননের 5টি পদ্ধতি আসলেও আসতে পারে, 5 নাম্বার দিয়ে দেবে, কিন্তু সাধারণত আসে না। কেমন ভাবে আসবে বলবে, একটি উদ্ভিদের যে খণ্ডীভবন প্রক্রিয়া, ঠিক আছে, সেটি বর্ণনা করো, কিংবা কোন একটি প্রাণীর পুনরুৎপাদন প্রক্রিয়া বর্ণনা করো, এইভাবে ঘুরিয়ে প্রশ্নটা দেবে। ওকে, তখন তোমাকে স্পাইরোগাইরার খণ্ডীভবন প্রক্রিয়া লিখতে হবে। অনেকে তো জানেই না যে স্পাইরোগাইরা একটা উদ্ভিদ, তার জন্য তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, একদম কনসেপ্ট যেন তোমার ক্লিয়ার হয়। ওকে, নেক্সট, আচ্ছা, প্ল্যানেরিয়ার, এই যে বললাম, যে একটু আগে বলছিলাম পাথরকুচির অস্থানিক মুকুলের সাহায্যে কিভাবে বংশ বিস্তার করে, একদম সোজা কোশ্চেন। এটা সমস্ত স্কুলের জন্য এগুলো প্রযোজ্য, এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মাইক্রো প্রপাগেশন পদ্ধতি 2025-এ পড়ে গেছে, অনেকভাবে করার দরকার নেই, কিন্তু না, তোমাকে করতে হবে, কারণ এরকম কোনো সিওরিটি নেই যে 2025-এ পড়ে গেছে বলে তোমাদের পড়বে না, কারণ আসে পরীক্ষায়। এমন এক একটা প্রশ্ন আছে যেটা প্রতি বছর আসে, তো এই বছরও আসতে পারে, না আসার কিছুই নেই, তো আমাদেরকে পড়ে যেতে হবে। নেক্সট, ফার্নের অনুক্রম, খুব খুব ভালো করে রাখবে, যতগুলো স্টার দেওয়ার তোমার দরকার ততগুলো স্টার দিয়ে রাখো, খাতায় লিখে রাখো দরকার পড়লে যে ফার্নের অনুক্রম আমাকে করতেই হবে। নেক্সট, একবীজপত্রী উদ্ভিদের জোড় কলম করা যায় না কেন? যাদের একটু কঠিন প্রশ্ন হয় না তারা এটা করে রাখবে যে একবীজপত্রী উদ্ভিদের জোড় কলম কেন করা যায় না। নেক্সট, স্টক ও সিয়ন কি, এটা তো নর্মাল প্রশ্ন, এটা সমস্ত স্কুলেই আসতে পারে। আচ্ছা, দিনিসেক কাকে বলা হয়? শব্দচিত্রের মাধ্যমে সপুষ্প উদ্ভিদের যৌন জনন, এটাকে তুমি যতগুলো স্টার পারবে দিয়ে রাখো, খুবই গুরুত্বপূর্ণ,
খুবই গুরুত্বপূর্ণ। ফার্নের যৌনক্রম আর হচ্ছে সপুষ্পক যৌন জনন, এটা মাধ্যমিকের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেকেন্ড সাবমিটিভের জন্য। আচ্ছা, স্বপরাগযোগ ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা, এখান থেকে তো প্রশ্ন আসবেই, 1 মার্কসের হলেও কোশ্চেন আসবে এখান থেকে। ওকে, নেক্সট কি বলেছে, স্বপরাগযোগ ইতর পরাগযোগের কোনটি বেশি উন্নত কেন? যাদের একটু কঠিন প্রশ্ন হয়, যাদের মাঝারি প্রশ্ন হয়, তারা কিন্তু এটা খুব ভালো করে রেখো। নেক্সট, বায়ু, জল, পতঙ্গ, পক্ষী পরাগী ফুলের বৈশিষ্ট্য উদাহরণ, এখান থেকে এইরকম ভাবে প্রশ্ন আসবে না, আসবে এইভাবে, কোনো একটা ফুলের নাম দিয়ে দিল শিমুল পলাশ, কি ধরনের পরাগযোগ ঘটে? তোমাকে জানতে হবে যে শিমুল পলাশের পক্ষী পরাগযোগ ঘটে, পাখির দ্বারা পরাগযোগ ঘটে। তোমাকে জানতে হবে যে ধানের বায়ু দ্বারা পরাগযোগ ঘটে। তোমাকে জানতে হবে সরিষার পতঙ্গের মাধ্যমে পরাগযোগ ঘটে। তোমাকে জানতে হবে কচুরিপানার জলের মাধ্যমে নয়, পতঙ্গের মাধ্যমে পরাগযোগ ঘটে। এগুলো তোমাকে জানতে হবে, তার জন্য তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ওকে, নেক্সট, পার্থক্য লিখতে বলেছে, পতঙ্গ পরাগী, বায়ু পরাগী ফুল। আচ্ছা, স্বপরাগযোগ ইতর পরাগযোগ দুটোই ইম্পর্টেন্ট। সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেকের ছবি, একটাই ছবি এবারে তোমাদের রয়েছে, যদি ছবি আসে তো এটাই আসার সম্ভাবনা রয়েছে, কিংবা তোমাদের স্কুলের টিচার যদি কোনো ছবি বলে দেন সেটা অবশ্যই করে রেখো। ওকে, নেক্সট স্যার, বৃদ্ধি বিকাশ, বৃদ্ধি বিকাশ থেকে কি করব? দুটো প্রশ্ন করবে, দুটো প্রশ্ন। 1 নম্বর, বৃদ্ধি বিকাশের মধ্যে সম্পর্ক আর পার্থক্য, ঠিক আছে। আর 2 নম্বর প্রশ্ন, মানব বিকাশের বার্ধক্য তথা বয়ঃসন্ধি দশা, এই দুটো এইভাবে আসবে। বলবে যে ঝঞ্ঝা বিক্ষুব্ধকাল কাকে বলা হয়, কেন বলা হয়? তার মানে তোমাকে বয়ঃসন্ধি থেকে প্রশ্ন করেছে। তুমি ভাববে যে স্যারের সাজেশনে তো ছিল না, কিন্তু না, সাজেশনেই ছিল, তোমাকে ঘুরিয়ে প্রশ্ন করা হয়েছে। অবশ্যই তোমাকে ওটা জানতে হবে যে বয়ঃসন্ধিকালে কি কি বৈশিষ্ট্য রয়েছে। যখন তুমি বৈশিষ্ট্য পড়তে যাবে তখনই একটা পয়েন্ট থাকবে, এটাকে ঝঞ্ঝা বিক্ষুব্ধকাল বলা হয়। বুঝতে পেরেছো? অবশ্যই সেটার জন্য তোমার কনসেপ্ট, বারবার বলছি, কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে। চলো নেক্সট, নেক্সট চ্যাপ্টার রয়েছে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। এই যে চ্যাপ্টারটা, কারো যদি কনসেপ্টে একটা গন্ডগোল থাকে, কারো যদি কনসেপ্টে একটু গলদ থাকে, সে এখান থেকে কিচ্ছু করতে পারবে না, এখানে তুমি টাচ করতে পারবে না। কিন্তু তোমার যদি কনসেপ্ট একদম পাকাপোক্ত থাকে, একদম ঠিকঠাক থাকে, তোমার একটা নাম্বার, একটা টুটিটাও কেউ ছেড়ে নিয়ে যেতে পারবে না, এটা আমার গ্যারান্টি। ওকে, এটা আমার গ্যারান্টি। এখানের কনসেপ্ট যে ক্লিয়ার করতে পারবে, যে টিচার এখানের কনসেপ্ট একটা স্টুডেন্টকে বোঝাতে পারবে, এটার কনসেপ্ট স্টুডেন্ট একা একা বুঝতে পারবে না, কোন একজন টিচারকে বুঝিয়ে দিতে হবে। একজন টিচার যখন তার স্টুডেন্টকে এর কনসেপ্ট 100% বোঝাতে পারবেন, তবেই একটা স্টুডেন্ট এখান থেকে যত তত একটা নাম্বারও তার কাটা যাবে না। ওকে, তো তোমার এখানে কনসেপ্ট যেন ক্লিয়ার হয়, আর এটার জন্যই আমাদের অভিজ্ঞান ব্যাচের এতটা সফলতা, কারণ তাদের প্রত্যেকটা কনসেপ্টের একবারে রন্ধ্রে রন্ধ্রে আমি ঢুকিয়ে দিয়েছি। এইবারে যারা অন্বেষণ ব্যাচে রয়েছে তাদের আমি পুরো 100% শিওর, এই বংশগতি কয়েকটি সাধারণ জিনগত রোগ দিক না, একটা প্রশ্ন তারা ছেড়ে আসবে না, কারণ তাদের কনসেপ্ট তারা দ্বিসংকর জননের ছক হাতের উপর দেখতে পাবে। এইভাবেই তাদেরকে আমি শিখিয়েছি। ওকে, তো অবশ্যই আমি বলবো তুমি যেই টিচারের কাছে পড়ো, আমার কাছে পড়ো কিংবা অন্য কারো কাছে পড়ো, অবশ্যই যেন তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তবেই এই চ্যাপ্টারে তুমি প্রশ্নের উত্তর দিতে পারবে। ওকে, চলো সবার প্রথমে আসি, কি রয়েছে মানুষের ক্ষেত্রে বংশানুক্রমভাবে সঞ্চারিত দুটি রোগের নাম। খুব ভালো করে রাখবে দুটো রোগ, ঠিক আছে, যেটা বংশানুক্রমিক ভাবে সঞ্চারিত হয়। এইবার তোমার এইভাবে ঘুরে প্রশ্ন আসবে, এখানে কনসেপ্টের প্রশ্ন হয়। কেমন প্রশ্ন করবে? অটোজোম কিসের মাধ্যমে সঞ্চারিত হয়? ওকে, বলবে কোন একটা বৈশিষ্ট্য দিয়ে দেবে, ঠিক আছে, এরকম দুটি প্রকরণের নাম চাইছে, ধরো কোন একটা যা হোক একটা দিয়ে দিল যে মুক্ত কানের লতি যুক্ত কানের লতি কিভাবে সঞ্চারিত হচ্ছে, ঠিক আছে, এইভাবে প্রশ্ন আসবে বাবু, ঠিক আছে। নেক্সট, আর এইভাবে ডাইরেক্ট প্রশ্ন অনেক সময় দিয়ে দেয়। শঙ্করায়নের পরীক্ষায় কিভাবে প্রকট গুণ প্রকাশিত হয় তা উদাহরণের সাহায্যে লেখো। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটাকে ঘুরিয়ে ফিরিয়ে আঁকিয়ে বাঁকিয়ে অনেকভাবে দেওয়া যায়। তো এই প্রশ্নের যেমন কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকে, এটাই আমি বারবার বলছি। কেন বারবার বলার একটাই কারণ, যে তোমাদের এখনো সময় আছে, তুমি কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। এই চ্যাপ্টার থেকে যেন একটা জিনিস তোমার মানে বাদ না যায়, কারণ একটা যে খারাপ স্টুডেন্ট তারও কনসেপ্ট ক্লিয়ার করানো যায়, এটা আমি প্রমাণ করে দেখিয়েছি। ওকে, একটা খারাপ স্টুডেন্টেরও কনসেপ্ট ক্লিয়ার হতে পারে। সে খারাপ কেন খারাপ? কারণ তাকে বোঝানো হয়নি, তাকে বোঝাতে হবে সেইভাবে, একটা স্টুডেন্টকে সেইভাবে বোঝাতে হবে। বুঝতে পেরেছো? চেকার বোর্ড দেখলে স্টুডেন্টরা ভয় পালিয়ে যায়, চেকার বোর্ডে চ বুঝতে পারে না, একটা ক্লাস করে তারপরে বলে যে স্যার চেকার বোর্ড, আমার একদম কোনো চেকার বোর্ড না একে উত্তর করতে পারে। তো
তো তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। নেক্সট, প্রচ্ছন্ন গুণ কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায়। খুব ভালো প্রশ্ন আসতে পারে। ওকে, কিংবা এইভাবে প্রশ্ন না দিয়ে বলবে যে মটর গাছের যে আমাদের যে ছোট বৈশিষ্ট্য মানে ক্ষুদ্র মটর গাছ যে খর্ব হয় সেটা কেন শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায়। ঠিক আছে, এইভাবে প্রশ্ন দেবে, ঘুরিয়ে দেবে। নেক্সট, জিনোটাইপ এবং ফেনোটাইপের পার্থক্য এবং জিনোটাইপ ফেনোটাইপের সম্পর্কও করে রাখবে, সম্পর্কও করে রাখবে। সম্পর্ক এবং পার্থক্য দুটোই ইম্পর্টেন্ট আমাদের জন্য। নেক্সট, ইমাস্কুলেশন কি, এভাবে প্রশ্ন আসবে না। প্রশ্ন বলবে যে মেন্ডেল মটর গাছ কি উভয় লিঙ্গ, মটর গাছ উভয় লিঙ্গ হওয়া সত্ত্বেও মেন্ডেল কিভাবে তার ইতর পরাগযোগ করিয়েছিলেন, তার ভেতরে কিন্তু তোমার ইমাস্কুলেশন চলে আসবে। ঘুরিয়ে প্রশ্ন দেবে, সোজাভাবে প্রশ্ন দেবে না। ওকে, চলো নেক্সট প্রশ্ন। মটর গাছের একটি হোমোজাইগাস এবং একটি হেটারোজাইগাস জিনোটাইপের উদাহরণ। এটি কি বলছে, মটর গাছের একটি হোমোজাইগাস একটি হেটারোজাইগাস জিনোটাইপ। এটা মোটামুটি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, মেন্ডেলের মটর গাছ নির্বাচনের কারণ কি? যতগুলো স্টার দিতে পারবে দিয়ে দাও, বেশিরভাগ স্কুলে আসবে। মেন্ডেলের সাফল্য লাভের কারণ যতগুলো স্টার দিতে পারবে দিয়ে দাও, আর এটাতে একটু কম স্টার দিয়ে রেখো। 25-এ পড়ে গেছে তো, বিপরীতধর্মী বৈশিষ্ট্য, কিন্তু ওখান থেকে প্রশ্ন আসতেই পারে। এইভাবে আসবে না যে বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো, না 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 না, এভাবে আসবে না। বলবে যে ফল, আচ্ছা মটর গাছের ফলের মেন্ডেল কি কি বিপরীতধর্মী বৈশিষ্ট্য পেয়েছিলেন, মটর গাছের ফুলের মেন্ডেল কি কি বিপরীতধর্মী বৈশিষ্ট্য পেয়েছিলেন। এইভাবে পড়বে, প্রকট প্রচ্ছন্নগুলি আলাদা করে লেখো। এইভাবে ঘুরিয়ে প্রশ্ন দেবে। গিনিপিকের এক সংকর জনন পরীক্ষা চেকার বোর্ডের সাহায্যে বুঝিয়ে দাও। খুব ভালো করে রেখো, একদম সোজা, একদম সোজা, কোনো সমস্যা নেই। গিনিপিক মটর দুটাই করে রাখবে। নেক্সট, মেন্ডেলের স্বাধীন, এই দুটো সূত্রের মধ্যে একটা সূত্র তোমাদের আসতে চলেছে, মাধ্যমিকে হয়তো আসবে। ঠিক আছে, মাধ্যমিকের সময় তো সাজেশন দেবই, মাধ্যমিকেও আসতে পারে। নেক্সট, মটর গাছের আচ্ছা বীজের বর্ণ এবং বীজের আকার এই দুটি বৈশিষ্ট্য মিলে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা করেছিলেন। এই পরীক্ষার একটু, এটা বলতে চেয়েছি কি স্যার, দ্বিসংকর জনন, প্লেন বলতে চেয়েছে দ্বিসংকর জনন। ওকে, আচ্ছা এইভাবে প্রশ্নটা আসতে পারে, ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে। বলবে না দ্বিসংকর জনন, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষাটি দ্বিতীয় জন F2 জনু পর্যন্ত চেকার বোর্ডে সাজিয়ে রাখো, না না বলবে না। এইভাবে ঘুরিয়ে দেবে প্রশ্ন। তো তোমাকে ওটার মানে বুঝতে হবে যে কিভাবে প্রশ্ন আসতে পারে, কে কে প্যারেন্টাল জোন ছিল, যে তোমার ঠোঁটস্থ হয়ে থাকে। তুমি যদি দেখতে পাও চোখের সামনে যে চেকার বোর্ডের কোন কোন ঘরে কি কি আছে, সেটাও তোমাদেরকে দেখানো যেতে পারে। বুঝতে পেরেছো? সেটাও আমি তোমাদেরকে দেখাতে পারি, দেখিয়ে দিতে পারি যে চেকার বোর্ডের এই এই ঘরে এই জিনিসগুলো থাকে, আর তুমি উত্তরও দেবে, একদম জাদুর মতো উত্তর দেবে। ওকে, চলো নেক্সট, ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফেনোটাইপ উৎপন্ন করে। আচ্ছা, মটর গাছের দ্বিসংকর জনন পরীক্ষার ফলাফলের একটি উদাহরণ দিয়ে বক্তব্যটি ব্যাখ্যা করো। এই রকম প্রশ্নগুলো এখন টিচারদের খুব পছন্দের প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নগুলো খুব পড়ে। যেমন আরেকটা প্রশ্ন, কোন কোন ফেনোটাইপের একাধিক জিনোটাইপ থাকতে পারে, অপর কোন কোন ফেনোটাইপের একটি জিনোটাইপ থাকতে পারে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটাগুলো খুব কনসেপচুয়াল কোশ্চেন বাবু, এখান থেকে কোনো সাজেশন হয় না। এখান থেকে যেটা হয় সেটা হচ্ছে তোমার কনসেপ্ট ক্লিয়ার করা। ওকে, নেক্সট, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকর জননের F2 জনু পর্যন্ত জিনোটাইপ এবং ফেনোটাইপ অনুপাত কি হবে? উদাহরণ সহ লেখো। এই অসম্পূর্ণ প্রকটতা থেকে ঘুরিয়েও কোশ্চেন আসতে পারে, এরকম প্রশ্ন আসবে। ঠিক আছে, ওদের যে লাস্ট পরীক্ষা নিয়েছিলাম অন্বেষণ ব্যাচে, তাদের একটা প্রশ্ন আমি দিয়েছিলাম, এরকম প্রশ্ন দিয়েছি যে মেন্ডেলের নয়, এক সংকর জনন পরীক্ষায় ফেনোটাইপ অনুপাত সবসময় 3:1 হয় না, প্রমাণ কর। ঠিক আছে, এই অসম্পূর্ণ প্রকটতা ঘুরিয়ে এভাবে প্রশ্ন আসতে পারে। বুঝতে পেরেছো? নেক্সট প্রশ্ন, মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ পদ্ধতি চেকার বোর্ডের সাহায্যে লেখাও। নেক্সট, সন্তানের লিঙ্গ নির্ধারণে বাবার ভূমিকা মুখ্য। এই যে দুটো প্রশ্ন বাবু, দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন আসতে চলেছে, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসতে চলেছে। ওকে, খুব ভালো প্রশ্ন। আর লাস্টের যে প্রশ্নটা, লিঙ্গ নির্ধারণে বাবার ভূমিকায় মুখ্য, একে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করবে যে আমাদের সমাজে একটা প্রথা প্রচলিত রয়েছে যে কোনো কন্যা সন্তানের জন্মের জন্য মেয়েরা দায়ী, মায়েরা দায়ী, এটা কি সত্য? তুমি তোমার যুক্তি দিয়ে দেখাও। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নটা আসবে, তো তোমাকে এটা রেডি করে রাখতে হবে এবং তোমাকে চিনতে হবে যে এইটাই সেই প্রশ্নটা যেটা কৃষ্ণেন্দু স্যার দিয়েছিলেন। ওকে, তো তোমাকে চিনে ওটাকে উত্তর দিয়ে আসতে হবে। নেক্সট প্রশ্ন, সমস্ত টেস্ট ক্রস ব্যাক ক্রস কিন্তু সমস্ত ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়। খুব ভালো প্রশ্ন, করে রেখো। হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস লিঙ্গ কি, এটাও করে রাখবে। এই যে প্রশ্নটা, এটা যদি তোমার একটু কঠিন প্রশ্ন আছে তাহলে আসতে পারে। বুঝতে পেরেছো? চলো নেক্সট, কয়েকটি সাধারণ জিনগত রোগ।
এখান থেকে তোমাদের আমি এখন থেকে বলে দিচ্ছি, খুব ভালো করে রাখবে একটা প্রশ্ন, সেটা হচ্ছে থ্যালাসেমিয়ার লক্ষণ। থ্যালাসেমিয়ার লক্ষণ বাবা আসতে চলেছে তোমাদের পরীক্ষায়। ওকে, তো রয়েছে প্রথমেই থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো শিশু দিয়ে কি কি লক্ষণ প্রকাশিত হবে। আচ্ছা, জেনেটিক কাউন্সিলিং এ ওই সময় কি কি পরামর্শ দিতে হয়, এই প্রশ্নটা খুব ভালো করে রাখবে। এর সাথে সাথে আরো কয়েকটা প্রশ্ন আমি দিয়ে রেখেছি, এগুলো তোমরা করে নিও। ওকে, নেক্সট প্রশ্ন, প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত বংশগত রোগে পুরুষেরা সাধারণত বাহক হয় না কেন, ব্যাখ্যা করো। এগুলো সমস্ত কনসেপচুয়াল কোশ্চেন, তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে লিখতে পারবে, নাহলে লিখতে পারবে না। আচ্ছা, হিমোফিলিয়া বর্ণান্ধতায় আক্রান্ত মহিলাদের তুলনায় পুরুষরা বেশি আক্রান্ত হয় কেন, এগুলো সমস্ত কনসেপচুয়াল কোশ্চেন বাবু। আচ্ছা, ক্রিস ক্রস উত্তরাধিকার বলতে কি বোঝো, খুব ভালো প্রশ্ন, কিন্তু এটা তোমাকে একটু বুঝতে হবে যে কিভাবে আসছে। আচ্ছা, জিনগত রোগ প্রতিকারে জেনেটিক কাউন্সিলিং এর গুরুত্ব খুব গুরুত্বপূর্ণ, কিন্তু 2025 সালে পড়ে গেছে, তাও আমাদেরকে করে রাখতে হবে। সমাজ থেকে জিনগত রোগকে দূর করতে হলে কি কি করতে হবে, সেই জেনেটিক কাউন্সিলিং। হিমোফিলিয়া এবং বর্ণান্ধর কারণ এবং লক্ষণ ভালো করে রাখো, এই দুটোর মধ্যে একটা কিন্তু আসতে পারে। ওকে, আসতে পারে। নেক্সট, চেকার বোর্ড। এই চেকার বোর্ড বাবু তুমি যদি বুঝতে পেরে থাকো তাহলে খুব ভালো, যদি না বুঝতে পেরে থাকো তাহলে তুমি বুঝে নাও তোমার টিচারের কাছে, যেই টিচারের কাছে তুমি পড়ো, ঠিক আছে, যেই টিচারের কাছে তুমি পড়ো তাকে গিয়ে বলো যে স্যার এই চেকার বোর্ড আমি করতে পারছি না, এটা আমাকে বুঝিয়ে দিন। আর আমার কাছে যারা পড়ো, আমাদের অন্বেষণ ব্যাচে যারা রয়েছে তাদেরকে আমি বলবো, আমি তোমাদেরকে যতগুলো চেকার বোর্ড 2 দিন ধরে পড়িয়েছি, 2 দিন ধরে প্র্যাকটিস করিয়েছি, শুধু ওর ভেতর থেকেই প্রশ্ন আসবে, ওর বাইরে একটা প্রশ্ন যাবে না। সেটা তোমার স্কুলের পরীক্ষা বলো, মাধ্যমিক বলো, টেস্ট বলো, যেখানে যত টেস্ট বার ঘেটে নাও, ওর ভেতর থেকেই প্রশ্ন আসবে। আর যারা আমার কাছে পড়ো না, তারা ভাবছো স্যার এটা কি হচ্ছে, তাদেরকে আমি বলবো ইউটিউবে যাও, ইউটিউবে আমি একটা ক্লাস করিয়েছি, চেকার বোর্ডের ক্লাস করেছি, লাইভ সেকশনে পেয়ে যাবে। ওকে, ওই ভিডিওটা একবার দেখে নাও, তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ চেকার বোর্ড এইভাবে হয়, বুঝতে পেরেছো। আর তুমি যদি চাইছো যে আমার কাছে পড়বে তাহলে অবশ্যই পড়তে পারো, সেটা আমি লাস্টে বলে দেবো। এখন আপাতত অভিযোজন অভিব্যক্তির দিকে আমরা ফোকাস করি। আচ্ছা, অভিযোজন অভিব্যক্তি থেকে স্যার কি কি কোশ্চেন করব। প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, লেখচিত্রের মাধ্যমে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী, খুব গুরুত্বপূর্ণ, 2025 সালে পড়ে গেছে, আবারও পড়তে পারে। নেক্সট, জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার-উডের পরীক্ষা, এটাকে তুমি যতগুলো পারবে স্টাফ দিয়ে রাখো, খুব গুরুত্বপূর্ণ। মিলার ও উডের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়ক ও বিক্রিয়াত পদার্থ, এখান থেকে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই দুটো প্রশ্ন খুব 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 গুরুত্বপূর্ণ, যত পারবে স্টাফ দিয়ে রাখো, যত সুন্দর করে ভাবে রেডি করে রাখো, যত সুন্দর করে পারবে রেডি করে রাখো এই প্রশ্নগুলো। নেক্সট, ওয়াটার বেড এবং হট ডাইলুট স্যুপ কি, খুব ভালো প্রশ্ন, এটা টুকটাক 2 নম্বরের প্রশ্ন দিয়ে দেয়। ওকে, নেক্সট প্রশ্ন, জৈব অভিব্যক্তি সংক্রান্ত ল্যামার্কের মতবাদ। বাবা ল্যামার্কের মতবাদ এইভাবে আসবে না, ওর ভেতর থেকে কোনো একটা মতবাদকে তুলে দিবে, বলবে যে জীবের অঙ্গের ব্যবহার অব্যবহার সম্বন্ধে লেখো, কিংবা বলবে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণটা কে বলেছিলেন এটার সম্বন্ধে লেখো। তো এইভাবে কিন্তু প্রশ্ন আসবে। ওকে, নেক্সট, আচ্ছা, ল্যামার্কের মতবাদের বিপক্ষে যুক্তি কে করেছিলেন, ল্যামার্কের সেই ইঁদুরের লেজ কেটে দিয়েছিলেন, ঠিক আছে, এই সমস্ত কাণ্ড কারখানা, ড্রসোফিলাকে অন্ধকার করে রেখে দিয়েছিলেন, এই সমস্ত কাণ্ড কারখানা করা হয়েছিল, সেই যুক্তি দুটো তোমাকে বলতে হবে। ডারউইনের মতবাদ খুব গুরুত্বপূর্ণ, এটা কোনোভাবেই আমাকে ছাড়া যাবে না। ডারউইন মতবাদ আগের বছর এসেছে, তার আগের বছর এসেছে, তার আগের বছর এসেছে, এবছর আসবে, এখান থেকে ছাড়া কোশ্চেন হবেই না, এখান থেকে প্রশ্ন আসবে ঘুরিয়ে ফিরিয়ে, ডারউইনের মতবাদ থেকে একটা না একটা কোশ্চেন আসবেই। যদি ডারউইনের মতবাদ থেকে ডাইরেক্ট কোশ্চেন না আসে, তো এই কোশ্চেনটা তো মাস্ট আসবে যে অন্তঃপ্রজাতি এবং আন্তঃপ্রজাতি সংগ্রামের একটি করে উদাহরণ দাও, এইভাবে আসবে না। এটা আবার কিরকম বলবে, একটা উদাহরণ দিচ্ছি, বলবে কোনো একটা মাছ কোথায় সমুদ্র থেকে নদীতে এলো, তাকে কি কি সংগ্রামের সাথে লড়াই করতে হবে, কি কিভাবে লড়াই করতে হবে, তোমাকে বলতে হবে যে অন্তঃপ্রজাতি সংগ্রাম করতে হবে, আন্তঃপ্রজাতি সংগ্রাম করতে হবে, পরিবেশের সঙ্গে সংগ্রাম করতে হবে, এই 3 ধরনের সংগ্রাম তাকে করতে হবে। এখানেও একটু ছোট্ট কনসেপ্ট দরকার পড়ে, যে কখন কখন কোন কোন লড়াই সে করছে। যদি একটা মাছ আসছে তাহলে কিন্তু তাদের অন্তঃপ্রজাতি হবে না, ঠিক আছে, এরকম একটা ব্যাপার, হ্যাঁ এরকম ব্যাপার হয়ে থাকে। তো এটা একটু কনসেপ্ট ক্লিয়ার করে থাকলেই তোমার এই উত্তর দিতে পারবে। নেক্সট প্রশ্ন, ঘোড়ার বিবর্তনের 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যা পরিবর্তিত হয়েছে, এটা নর্মাল প্রশ্ন, এটা বেশিরভাগ স্কুলে দিয়ে থাকে সাধারণত। ওকে, আচ্ছা, ঘোড়ার বিবর্তনের ইতিহাসে 4টি প্রধান জীবাশ্মর পূর্বপুরুষের নাম পর্যায়ক্রমে সাজিয়ে লিখতে বলেছে, এবং তার কোন কোন যুগে সে এসেছিল সেটাও লিখতে হবে, ঠিক আছে।
নেক্সট, তিমির, ফ্লিপার এবং পাখির ডানাকে সমস্ত অঙ্গ বলা হয় কেন? ঠিক এইভাবে প্রশ্ন আসবে যে পাখির ডানা এবং বাদুড়ের ডানা এবং পতঙ্গের ডানাকে কেন সমবৃত্তীয় অঙ্গ বলা হয়, এইভাবে প্রশ্ন আসবে। ওকে, এইভাবে কিন্তু ঘুরিয়ে প্রশ্ন আসবে। নেক্সট প্রশ্ন, পার্থক্য লিখতে বলেছে সমস্ত সমবৃত্তীয় অঙ্গ। নেক্সট কি বলেছে, উদ্ভিদ ও মানুষের দেহে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গগুলির নাম। খুব গুরুত্বপূর্ণ বাবা, খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে শর্ট কোশ্চেন পুরো মাস্ট, শর্ট কোশ্চেন আসে এখান থেকে। কোনো একটা মানুষের বলে দেবে এটা মানে এটা কি একটা নিষ্ক্রিয় অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ, সমস্ত অঙ্গ বলে দেবে, তোমাকে বলতে হবে এটা একটা নিষ্ক্রিয় অঙ্গ স্যার। অ্যাপেন্ডিক্স এটা কি, ঠিক আছে, তো তোমাকে বলতে হবে। নিষ্ক্রিয় অঙ্গ কিভাবে বিবর্তনকে সমর্থন করে একটুখানি তোমাকে লিখে দিতে হবে। নেক্সট কি বলেছে, হৃৎপিণ্ডের তুলনামূলক, যতগুলো পারবে একটা স্টার দিয়ে রাখো। খুব ভালো প্রশ্ন, এটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, ভালো প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, ভ্রূণতত্ত্ব বিকাশের, আচ্ছা ভ্রূণতত্ত্ব বিকাশের তুলনামূলক দশায় কিভাবে মেরুদণ্ড, আচ্ছা ভ্রূণ গঠিত যে প্রমাণটা রয়েছে সেটা তোমাকে করে রাখতে হবে। কোন কোন বৈশিষ্ট্যগুলি দেখতে পাওয়া যায়, মানে কোন কোন মিল দেখতে পাওয়া যায় ভ্রূণের, মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের কি কি মিল দেখতে পাওয়া যায় সেটুকু করলেই হবে। এখান থেকে অত ডিটেলসে করার দরকার নেই, তবে এখান থেকে শর্ট কোশ্চেন আসে। ওকে, নেক্সট, অভিযোজন থেকে আমরা কি কি করব, আচরণ, অভিযোজন এবং অভিব্যক্তি কিভাবে সম্পর্কিত, সুন্দরী গাছ করতে হবে, লবণ সহনের জন্য কি কি রয়েছে, জাঙ্গল উদ্ভিদ এটা করে রাখবে। আচ্ছা, জাঙ্গল উদ্ভিদ যদি তোমার পড়ে তাহলে তুমি ভাববে তোমার কোশ্চেন কিন্তু একটু ঘুরিয়ে টুরিয়ে রয়েছে, তো তোমাকে একটু সাবধান হয়ে যেতে হবে। মানে কি, যাদের একটু কঠিন কোশ্চেন হবে তাদের এই জাঙ্গল উদ্ভিদটা আসবে। এখান থেকে আসবে পর্ণ কাণ্ডটা খুব ভালো করে রাখবে। আর বলবে আরেকটা জিনিস করে রাখবে যে জল সঞ্চয়ের জন্য কি কি করে ওরা, পাতা কাটায় রূপান্তরিত হয়ে যাচ্ছে, তার ফলে কি কি লাভ হচ্ছে, এই জিনিসগুলো তোমাকে করে রাখতে হবে। উটের অতিরিক্ত জল ক্ষয় রোধের জন্য কি করতে হবে, আর উটের আরবিসিটা আগের বছর পড়ে গেছে কিন্তু আবারও আসতে পারে, আর জল ক্ষয় রোধের জন্য কি কি অভিযোজন এটা করে রাখবে। নেক্সট কি বলেছে, পায়রার বায়ুথলির অভিযোজনগত বৈশিষ্ট্য, খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আগের বছর এসেছে, এবছরের জন্য ইম্পর্টেন্ট, এই বছরের জন্য ইম্পর্টেন্ট, কারণ এমন কোনো ব্যাপার নেই, আবারও বলছি যে আগের বছর এসে গেছে বলে এবছর আসবে না, এগুলো আসতে পারে, আসতে পারে, লাইফ সায়েন্সের ক্ষেত্রে ওটা হয়ে থাকে, প্রতি বছর আসতে পারে। আচ্ছা, নেক্সট, রুই মাছের জলজ অভিযোজনে পটকার ভূমিকা, মৌমাছি কিভাবে বার্তা প্রদান করে, শিম্পাঞ্জির সমস্যা এবং তার সমাধান, এগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটাই তোমাকে করে রাখতে হবে। এবার তুমি ভাবছো স্যার এত মুখস্থ করবো কি করে, এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই বাবা, একটু